ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে একটা লেখা তার চোখে বাজলো। দৃষ্টিতে বিস্ময় খেলে যায়। আমার মনের কিছু খুচরো কথা শুধু তোমাকে শোনাবো ডায়েরি। তোমাকে আমার অনেক আপন লাগে, কারণ তোমাকে আমি আমার মনের সব কথা বলতে পারি। তোমাকে অনেক ভালোবাসি ডায়েরি। প্রথম পৃষ্ঠায় এতটুকুই ছিল। সাইমন পৃষ্ঠা উল্টালো। আমি আজ ওনাকে নিয়ে লিখবো। ইস, এত লজ্জা লাগছে কেন, হাসি থামছে না। যেন ডায়েরি, উনি না চোখ ধাঁধানো সুন্দর। কি সুন্দর চোখ, নাক, মুখ, আজ তো উনিটাই তো সুন্দর। তুমি কি ওনার কথা শুনতে চাও, বলবো? এতটুকু সাইমনের কপালে ভাঁজ পড়ল। রিয়া কি বিয়ের আগে কাউকে ভালোবাসতো? বুক ব্যথা করে উঠল তার। সে বিছানায় বসে পড়তে শুরু করলো। আচ্ছা আচ্ছা বলছি, উনিটার নাম জানি না, বুঝলে। বারবার তো উনি উনি করা যায় না, তাই তার নাম রাখলাম মনোহর। নামটা কেমন দারুণ না? এটা কেন রাখলাম জানো? কারণ মনোহর অর্থ মন হরণ করেছে এমন কেউ। সেও প্রথম দেখায় আমার মন হরণ করেছে, তাই সে আমার মনোহর। তাকে আমি প্রথম দেখেছি আমার প্রাক্তন কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে। কলেজের টিচারের সাথে সেদিন দেখা করতে গিয়েছিলাম। হঠাৎ গেটের সামনে তাকে দেখে চোখ ফেরাতে পারিনি। জানো, ক্লাস 8 থেকে আমি শত শত প্রপোজাল পেয়েছি, কিন্তু কাউকে আমার মনে ধরেনি। কিন্তু তাকে দেখে মন ধকধক করলো। এই প্রেমের বাতাস গায়ে লাগতে আমার কি হলো কে জানে। বাড়ি এসেও এই লোকটা মাথায় এঁটে আছে। তারপর কি হলো জানো? লোকটার জন্য বিনা কারণে আবারও কলেজে গেলাম, একটু দেরি হয়ে গেল। জানো, মনটা ভেঙে গেছে আমার ওর সাথে একটা মেয়েকে দেখে। ওর পেছনে ওই কলেজের একটা মেয়ে বসেছিল। বাইকটা একদম আমার সামনে দিয়ে যখন গেল, মনে হলো ছুরি এসে বুকে ক্যাচ করে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। এখন না আমার খুব খারাপ লাগছে। পেছনের মেয়েটাও দেখতে সুন্দর। মেয়েটার কি মনোহরের গার্লফ্রেন্ড? হুম, প্লিজ এমন যেন না হয়। আজকে বাবার কাছে ধরা খেয়েছি, কোনো কারণ ছাড়া বারবার কলেজে যাওয়াটা চোখে বিঁধেছে। যে কলেজে আমি পড়িই না, সেই কলেজে যাচ্ছি কেন বারবার? কিন্তু আমি কোনো শান্তি পাচ্ছি না। বারবার মনে হচ্ছে ওই মেয়েটা মনোহরের গার্লফ্রেন্ড। বান্ধবীদের সবাইকে পাগল বানিয়ে দিয়েছি মনোহরকে খুঁজে দিতে। বেচারিগুলোরও কি দোষ বলো? ওরাও চেষ্টা করছে, কিন্তু আমি তো তার নামটা কিছুই জানি না। তাহলে কিভাবে খুঁজবো? তারপরের পৃষ্ঠাগুলো আজাইরা আঁকিবুকি দিয়ে ভরা। 4-5টা পৃষ্ঠা উল্টিয়ে আবারও কিছু লেখা পেল। ওগো মনোহর, আমার হৃদয়ে তাণ্ডব চালিয়ে শান্তির ঘুম দিচ্ছ। জানো কত ভালোবাসি তোমায়। এত ভালো কেউ বাঁচতে পারবে? ওই মেয়েটা যদি তোমার প্রেমিকা হয়েও থাকে, সে কি আমার মতন তোমার জন্য ছটফট করছে? তোমাকে দেখার জন্য মন আনচান করছে। তোমাকে খোঁজার জন্য যে কষ্ট করেছি, তার মর্ম বোঝো মনোহর? তারপর পেজ আবারও খালি। সাইমনের খুব রাগ লাগছে, সাথে কষ্টও। তার এমন লাগার কারণ বুঝতে পারছে না। 2 বছর হয়ে গেল, মনোহরকে আর দেখতে পেলাম না। কতবার গেলাম আগের মতো একই সময়ে একটু তাকে দেখার জন্য, কিন্তু পেলাম না। উপরওয়ালার কাছে অনেক অনেক প্রার্থনা করেছি, মনোহরের সাথে আবার দেখা করিয়ে দাও। আমার কপালে তাকে জুটিয়ে দাও। আজ আমায় পাত্রপক্ষ দেখতে আসবে। আমি কিছুতেই বিয়ে করতে চাই না। কোনোভাবে যদি বিয়েটা ভাঙা যায় কেমন হবে? ওরে আমার আল্লাহ! জানো ডায়েরি, আমাকে আজ কে দেখতে এসেছে? মনোহর। বিশ্বাস হয় না, না? আমারও বিশ্বাস হচ্ছে না। উফ, কি যে আনন্দ হচ্ছে! লিখতে নিয়ে হাত কাঁপছে। ওনার নামও জানতে পেরেছি, সাইমন আহমেদ। উফ, নামটাও এত সুন্দর। প্রিয় মানুষের সব কিছুই বোধহয় এত সুন্দর মনে হয়, তাই না? জানো, সে যেভাবে বারবার আমার দিকে তাকাচ্ছিল, লজ্জায় আমি মরি মরি। আমি বলিনি যে তাকে আমি এর আগেও চিনি, আর উনি আমার জীবনের প্রথম ভালো লাগা হবে। কিন্তু জিজ্ঞেস করেছি ওনার কারোর সাথে সম্পর্ক আছে কিনা। সে বলেছে কি জানো? তার কারোর সাথে কখনো কোনো সম্পর্ক ছিল না, আর নেও। তার নাকি মেয়েদের নামেও অ্যালার্জি, মেয়েদের থেকে দূরে থাকে আর কথাও বলে না। এটা শুনে আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, কোনো মেয়ের সাথে আপনার কথা বলেন না? পরে বলল, হ্যাঁ বলি, শুধু একজন, আর সে আমার বোন অরিন। তখন আরও কথা জিজ্ঞেস করে জানলাম যে মেয়েটাকে মনোহরের প্রেমিকা ভেবেছিলাম, সেই মেয়েটাই তার বোন। জানো ডায়েরি, মনোহর না আমাকে পছন্দ করেছে। সেটা তার চোখ দেখে বুঝে গেছি। সাইমন পরে থমকে যায়। বিস্ময়কর চোখে আবারও একই কথাগুলো পড়তে থাকে। নিজের নাম দেখে একটু স্বস্তি মিললেও বিস্ময় কাটছে না। সে খুঁজে খুঁজে আরও লাইন পড়তে থাকে। প্রতিটা লাইন তাকে চরমভাবে অবাক করেছে, যা বলার ভাষা নেই। রিয়া তাকে বিয়ের আগে থেকেই ভালোবাসতো। রিয়ার প্রতিটি কথায় সে তার প্রতি রিয়ার ভালোবাসা অনুভব করতে পারছে। বিয়ের পরের সকল ভালো মুহূর্তগুলো রিয়া ডায়েরিতে লিখে রেখেছে। তার মনে সকল ভালো লাগা ডায়েরিকে বলে কয়ে শোনাচ্ছে। পড়তে পড়তে সাইমন এক জায়গায় গিয়ে থেমে যায়। মনোহর বিয়ের আগে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলো?
অরিনের সাথে তার 6 বছরের সম্পর্কের কথা লুকিয়েছে, তাও মানা যায়? মানুষের অতীত থাকতে পারে, কিন্তু সে অরিনকে ধোঁকা দিয়েছে। এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। নিজের প্রিয় মানুষের সাথে অন্য কোনো মেয়েকে মানা কষ্টের, কিন্তু নিজের প্রিয় মানুষটির ঘৃণ্য কাজ মানাটা আরও শতগুণ কষ্টের। হঠাৎ মাথায় একটা প্রশ্ন আসলো, বলবো ডায়েরি? আমি যদি কোনোদিন কুৎসিত বা চেহারা লাবণ্য হারিয়ে ফেলি, তাহলে কি মনোহর আমাকেও ধোঁকা দেবে? এমন না হোক প্লিজ, আমি সহ্য করতে পারবো না। এই কথাটা আমি কাউকে শেয়ার করিনি। আমি যে সব জেনে গিয়েছি তা অরিনকে বলিনি, বলবোও না। আমি চাই না ও কোনো বিব্রত বোধ করুক, ওর তো কোনো দোষ নেই। আরও কিছু লাইন পড়লো 2 পৃষ্ঠার শেষে, আরও কিছু লেখা পেল, যা সাইমনের অনুশোচনা বাড়িয়ে দিল। এই লেখাটা সাইমন যখন জেলে ছিল তখন রিয়া লিখেছিল। সাইমন আমার মনোহর, আমার প্রাণ, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। জানি এটা তুমি পড়বে না, কোনোদিন দেখবেও না, তবুও বলছি। এতদিনে কি আমার প্রতি একটুও মায়া জন্মায়নি? এত কাছে এত পাশে একই ছাদের নিচে থেকে আমার ভালোবাসা বুঝতে পারলে না? আমি তোমাকে এত ভালোবাসলাম, এর পরিণাম আমাকে এইভাবে দিতে পারলে? আমি মা হতে চলেছি, অথচ আমার অনুভূতি কাজ করছে না। বারবার তোমার শার্টে ঠোঁটের ছাপ দেখতে পারছি, পারফিউমের গন্ধ নাকে বিচ্ছে, চোখে তোমার সাথে পরনারীর না চাইতেও ভাসছে। ছি, আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে মরে যেতে, কতবার ছুরি হাতে নিয়েছি মরে যাওয়ার জন্য, কিন্তু এই বাচ্চাটার জন্য পারছি না। সাইমন, তোমার আমার কথা একটুও মনে পড়লো না? আমি তোমাকে ছাড়া কোনো পরপুরুষের কথা ভাবতেও পারি না। তুমি কিভাবে পারলে তার সংস্পর্শে আসার সময় বুক কাঁপেনি? আমার কথা কি একটুও মনে পড়েনি? ইচ্ছে করছে মরে যেতে, আমি মরে যেতে চাই। তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু আগের মতো বিশ্বাস করতে পারবো না। আগের মতো তোমাকে অনুভব করতেও পারবো না। আগের মতো তোমার যত্ন ও চেহারা দেখলে প্রশান্তি আসবে না। তবুও আমি চাই না আমার জন্য মায়ের কষ্ট হোক। প্রতিটা রাত মা তোমার জন্য কাঁদে, বাবারও বুক পড়ে তোমার জন্য, আমি জানি। আর যাই হোক, তাদের ছেলে তুমি, তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়িয়ে আনবো। সাইমনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো, পৃষ্ঠা উল্টালো। তোমার এত যত্ন আত্মি আমার গলায় কাটার মতো বিচ্ছে কেন জানো? কারণ তুমি আমায় ভালোবেসে করছো না, তুমি সব যত্ন বাচ্চার জন্য করছো। তোমার এত সব যত্ন আমার জন্য না, বাচ্চার জন্য। আমি কি এত বছরের সংসারেও তোমার মনে জায়গা করতে পারলাম না? হতে পারলাম না তোমার প্রিয়, তাই আমি খুব করে চাই ডেলিভারিতে আমি মরে গেলে হলেও আমার বাচ্চা সুস্থ থাকুক। যেন তুমি ভালো থাকো, তার সর্বোচ্চ মঙ্গল কামনা করি। অরিনের চিৎকারে ঘুম ছুটে গেল সাফিনের। কি হয়েছে, বেশি ব্যথা করছে? অরিন মাথা দুলিয়ে ধীরে ধীরে বলে, লাথি মারছে। সাফিন সাথে সাথে অরিনের পেটে হাত রাখতে অনুভব করে তাদের পিচ্চি সোনা আসলে লাথি মারছে। সে পেটের কাছে মুখ এনে ফিস করে বলে, আমার লক্ষ্মী সোনা, মাকে কিক মারছো? ভেরি ব্যাড। হ্যাঁ, মা কষ্ট পাচ্ছে তো? অরিন আবারও চিৎকার করে বলে। এবার জোরে লাথি মারছে। ও একবার দুনিয়ায় আসুক, চড়িয়ে গাল লাল করে দেব। সাফিন অসহায় নজরে একবার অরিনকে দেখে, আর একবার অরিনের পেটে থাকা বাবুকে দেখে। আমার পিচ্চি সোনাকে মারলে তোমায় আমি। অরিন কটমট করে বলে, কি করবেন? হ্যাঁ, কি করবেন? মারবেন? সাফিন বলে, না জান, তোমাকে মারতে পারি? আমি তো আবারও তোমাকে মা বানাবো। আপনি একটা অসভ্য, তোমারই। অরিন ভেংচি কেটে হাত এগিয়ে পানির গ্লাসটা নিতে নিলে সাফিন বাদ সেধে বলে, আমি নিচ্ছি। সাফিন উঠে পানির গ্লাস অরিনের মুখের কাছে এনে নিজেই খাইয়ে দেয়। খিদে লেগেছে, কিছু খাবে? অরিন দুদিকে মাথা নাড়িয়ে বলে, মাথা প্রচণ্ড ব্যথা করছে। বলে ধীরে সুস্থে শুয়ে পড়ে। সাফিন তার পাশ ঘেঁষে চুপটি করে শুয়ে অরিনের মাথা টিপে দিতে থাকে। অরিন তাকে বলেও নি আমার মাথা টিপে দাও। সাফিনের এত ছোট ছোট যত্ন আত্মীগুলো অরিন ভীষণ ভালোবাসে। আরাম লাগছে, ঘুমাও। হঠাৎ অরিনের মাথায় ভাবনা এলো। তুমি নাম ঠিক করেছো? সাফিন না বুঝতে পেরে বলে, কিসের? আমাদের বাচ্চার। ভালো কথা বলেছো তো। তুমি কিছু ভেবেছো? না, এই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম। সাফিন কিছুক্ষণ ভাবতে থাকে কি নাম রাখা যায়। অরিনও ভাবছে। হঠাৎ তারা একসাথে বলে উঠল, সাফওয়ান। দুজনে বেশ অবাক হলো, ফের হেসে উঠল। সাফিন অরিনের ঠোঁটে চুমু খেয়ে বলে, তাহলে এবার মেয়ের নামটা তুমিই রাখো। সাইফানা। নামটা কেমন? সুন্দর। তা ছেলে হলে রাখবো সাফওয়ান আহমেদ আয়ান, আর মেয়ে হলে রাখবো সাইফানা আহমেদ অহি। অরিন হেসে বলে, পারফেক্ট। সাফিন অরিনকে বুকে জড়িয়ে বলে, এখন শুধু তাদের আসার পালা। সকালে বারান্দায় বসে সিগারেট ফুঁকছে সাইমন। নিচে 8-9টার মতো সিগারেট পড়ে আছে। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলে সেই কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়াটা তার ইগোতে লাগবে বলে তাও চাইবে না। কিন্তু তার বারবার রিয়ার কথা স্মরণ হচ্ছে। সাব, আসবো? আসো। কাজের মহিলা খাবার বিছানায় রেখে বারান্দায় উকি মেরে বিড়বিড় করে বলে, সকালে মানুষ নাস্তা করে আর এরা দেখি ছাই মাটি খায়, কিছু বললে? কাজের মহিলা মাথা নাড়িয়ে বলে, না না, কিছু বলি নাই। আগে রান্নাটার দিকটা রিয়াই সামলাতো। এখন কেউ নেই বলে সাফিনের বাবা নতুন কাজের লোক দুটো ঠিক করেছে। রিয়া আর অরিন যেন বাড়ির প্রাণ ছিল, সেই প্রাণ দুটো এখন বাড়িতে নেই। সাফিন অফিসে যাবে। অরিনের মা মোহনা ইসলাম খাবারগুলো টেবিলে সাজাচ্ছে।
সাফিন হাত ঘড়ি পরে রান্নাঘর থেকে দুধ গ্লাসে ভরে এনে রুমের টেবিলে রাখে। অরি, অরি উঠো। অরিনের মাথায় ধীরে সুস্থে হাত বুলিয়ে ডাকে সাফিন। ঘুম ছুটতেই পাশে দুধের গ্লাস দেখে সাথে সাথে চোখ বুজে ফেলে অরিন। সে কিছুতেই দুধ খাবে না। অরিনের চাওয়াটা সাফিন খেয়াল করেনি। সে আরো কয়েকবার ডাকে, অরি, এই অরি ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। মোহনা ইসলাম দরজায় কড়া নেড়ে বলে, বাবা আসবো? জি চাচি আসো। মোহনা বেগমের দিকে এক চোখ খুলে তাকায় অরিন, আবার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সাফিনের তা ধরে ফেলে। মোহনা বেগম বলে, তোমার বাবা দেরি হয়ে যাচ্ছে, ওকে উঠিয়ে আমি খাইয়ে দেব। না চাচি, দেরি হোক, সমস্যা নেই, ওকে খাইয়েই যাব। বলে আবারও একটু জোরে অবাকের কণ্ঠে বলে, অরিনের কানের পাশে তেলে পোকা আসলো কোথা থেকে? এতেই হলো। অরিন চিৎকার করে উঠতে নিলে পেটে চাপ পড়ে। সাফিন তাড়াতাড়ি করে সাবধানে ধরে আগলে নেয়। অরিন সাফিনের কাঁধে দুই হাত রেখে জোরে চিৎকার করে বলে, তেলে পোকা, সরান সাফিন। মা, তেলে পোকা। সাফিন হেসে বলে, আরে নেই তেলে পোকা। অরিন চিৎকার করে বলে, না আছে, তাড়াতাড়ি সরান। মোহনা ইসলাম এদিক সেদিক নজর বুলিয়ে বলে, কোথায় তেলে পোকা? আমি তো কোথাও দেখছি না, কই নেই তো। সাফিন জোরে হেসে বলে, আরে কোনো তেলে পোকা নেই, ওকে ওঠাতেই বলেছি। অরিন বোকার মতো তাকিয়ে বলে, কি বললেন? সাফিন বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে, তুমি উঠছিলে না বলে মজা করেছি। অরিনের নাকের পাটা ফুলে ওঠে। সে আঙুল উঁচিয়ে বলে, একবার শুধু বাচ্চাটা হোক, শুধু একবার হোক। সেই বাচ্চা দিয়ে যদি আপনার চুল না ছিঁড়েছি, আমার নামও অরিন না। চুল সাথে তাহলে তোমারও ছিঁড়বে। এখন দুধটুকু খেয়ে নাও। অরিন অনেক গাঁইগুই করলো। সাফিন জোর করে তাকে দুধ খাইয়ে দেয়। মোহনা বেগম বারবার বিড়বিড় করে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক বলে চলে যায়। এটা নতুন না। সাফিন জানে না সে থাকলে অরিন খাবার নিয়ে অবহেলা করে, আবার কোনো সময় খিদের চোটে চার বেলা খায়। এটা তাকে এক এক সময় এক এক রকম। যেমন এখন প্রচুর খাবার নিয়ে অবহেলা করে, দুধ তো খেতেই চায় না। তাই প্রতিদিন অরিনকে সকালে দুধ খাইয়ে তারপর অফিসে যায়। অরিনকে দুধ খাইয়ে মুখ মুছে দেয়, একটু পর নাস্তা করে নেবে, বুঝেছো? অরিন ভেংচি কেটে বলে, বুঝেছি। ব্যাগ নিয়ে সাফিন এগিয়ে সে অরিনের ঠোঁটে কিছুক্ষণ চুমু খেয়ে কপালে চুমু খায়। অরিনও তাকে জড়িয়ে ধরে বলে, তাড়াতাড়ি এসে পড়বেন কিন্তু, খুব মিস করব। সাফিন হেসে বলে, ঠিক আছে আসি। সাফিন বাড়ি থেকে বের হতে নিলেই দেখে নিচতলা থেকে শোরগোল শোনা যাচ্ছে। সাফিনের পেছনে মোহনা ইসলামও এসেছে দরজা লাগাতে। সাফিন কপাল কুঁচকে সিঁড়ির মাঝ বরাবর তাকিয়ে দেখে মানুষের ভিড়। তার পেছনে মোহনা ইসলামও এসে দাঁড়ালো। সাফিন তাকে বলল, আপনি ঘরে যান চাচি, আর ভালো করে দরজা আটকাবেন। আমি ছাড়া কেউ পরিচিত বা অপরিচিত কেউ ডাকলেও খোলার দরকার নেই। আর আমি আসার আগে কল দিয়ে বলে আসবো, বুঝেছেন? নিচ থেকে কান্নার শব্দ আসছে। মোহনা ইসলাম মাথা নাড়িয়ে সায় দিয়ে বলে, কেউ কি মারা গেছে? আমি দেখছি চাচি, আপনি যান। মোহনা ইসলাম ঘরের দরজা ভালো মতো আটকাতে সাফিন নিচে নামে। নিচের ফ্ল্যাটের এক মেয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক লোকজন কান্নাকাটির শোরগোল শোনা যাচ্ছে। সাফিন তার পরিচিত আঙ্কেলকে দেখতেই তার কাছে এগিয়ে যায়। সাফিনের উৎসুক দৃষ্টি দেখে প্রশ্ন করার আগে তিনি পুরো ঘটনা বলতে শুরু করেন। তোমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া উঠেছিল না, মা ছেলে থাকতো। তাদের সাথে এতই ভালো সখ্যতা গড়েছিল, রোজ আসতো যেত। এই ফ্ল্যাটের স্বামী স্ত্রী ও 17 বছরে মেয়ে থাকে। মেয়েটাকে বাসায় একা রেখে তার স্বামী স্ত্রী জরুরি কাজে গ্রামে গিয়েছিল। ভালো সম্পর্ক বলে তাদের বলে গেছে যাওয়ার আগে মেয়েটাকে একটু খেয়াল রাখতে। সেই সুযোগে সে ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, মা ছেলে মিলে ঘরের কত ভরি যেন গহনা ছিল, তার ল্যাপটপ, মোবাইল, মেয়েটার কানের স্বর্ণের দুল, আরও লাখখানেক টাকা নিয়ে ভেগে গেছে। স্বামী স্ত্রী এসে দেখেছে মেয়েটার নাজুক অবস্থা। পুলিশকে কল দিয়েছিল আর স্বামী গিয়েছিল সেই ছেলেটাকে ধরতে। কিন্তু বাড়িতে তালা মারা ছিল। এসে মেয়েটা হয়তো লজ্জায় দরজা লাগিয়ে ফ্যানের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এই জন্য সকালে কিছু ভাঙার শব্দ পাচ্ছিলাম। হ্যাঁ, তালা ভেঙেছিল, তবে ওই ছোটোখাটো জিনিসপত্র ছাড়ার কোনো কিছুই পায়নি। তার আগে পালিয়েছে। সাফিনের মাথা ভন ভন করছে। সে ছুটে উপরে চলে যায়, বারবার কলিং বেল বাজায়। একের পর এক কলিং বেল বাজানোর শব্দে মীরার উকি দিয়ে মোহনা ইসলাম সাফিনকে দেখে দরজা খুলে দেয়। সাফিন হাঁপাচ্ছে। কি হলো? এসে বললি যে ভালো লাগছে না, যাব না অফিসে, একটু ঘুমোবো। বলে রুমে এসে অয়নের ঘুমন্ত মুখোশটি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনো রকমের টাই খুলে শার্টটাও খুলে ছুঁড়ে ফেলে দেয় নিচে। তাড়াতাড়ি করে বিছানায় এসে অয়নকে সর্বশক্তিতে জড়িয়ে ধরে। তার জানটাই বেরিয়ে যাবে যাবে লাগছিল এতক্ষণ। এখনও শান্তি পাচ্ছে না। অয়নের ঘুম ভেঙে যায়। সে সাফিনকে দেখে কিছু বলবে, তার আগে আরও জোরে জড়িয়ে ধরে বলে, আল্লাহ তোকে সকল বিপদ থেকে হেফাজত করুন। আমার জানের বদলেও যেন তুই সুস্থ থাকিস। ভালোবাসি তোকে নিজের জীবনের চেয়েও বেশি। সময় পেরিয়ে চলে এলো অয়নের ডেলিভারির তারিখ। সাফিনের বাবা মা একদিন আগেই চলে এসেছে। মোহনা বেগম তরকারি সবকিছু আগে থেকে ব্যাগে ভরে রেখেছে। আচানক যদি ব্যথা উঠে যায় তাহলে আর তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে হবে না।
সাইমনের এখন ব্যবসায় মনোযোগ নেই, সব দায়িত্ব এসে পড়েছে অরিনের বাবার উপরে। এই নিয়ে বিরাট ঝামেলা বেঁধেছিল সাইমন ও অরিনের বাবার মধ্যে। সাইমন রাগ করে সে 1 মাস আগে বাড়ি থেকে বের হয়েছিল আর আসেনি। কল দিলে কেটে দেয়, কারোর সাথে যোগাযোগ নেই। অতঃপর সাফিনের বাবা সাইমনের বন্ধুর থেকে খোঁজ নেয়, সাইমন তাদের বাড়িতেই আছে। অরিনকে নিয়ে সাফিনের মা এবং মোহনা ইসলাম ছাদে এসেছে। অরিন পেটে হাত রেখে ধীরে ধীরে চারপাশে হাঁটছে। একসময় হেঁটে ছাদের কিনারায় এসে নিচে তাকাতেই দেখলো পাশের বিল্ডিং এর আঙিনায় কিছু বাচ্চারা খেলাধুলা করছে। বয়স 9 অথবা 10 হবে। অরিন মনোযোগ দিয়ে তাদের খেলাধুলা দেখে যাচ্ছে। তার মনে হঠাৎ মাতৃত্বের স্বাদ পুরো দমে ছেয়ে গেল। নিজের পেটে হাত রেখে তাকিয়ে বলে, তোমার অপেক্ষায় আছি মাম্মা, সুসাটাং চলে এসো মায়ের কোলে। মাম্মা লাভস ইউ সো মাচ, বাট পাপা অলসো লাভ ইউ বোথ। অরিন পেছনে তাকিয়ে দেখে সাফিন দাঁড়িয়ে আছে। অরিন হেসে বলে, কখন এলে? এলাম তো মাত্র, নাও পানি খেয়ে নাও। সাফিন ছাদে ঠান্ডা বোতল সাথে নিয়ে এসেছে অরিনের জন্য। পানি খেয়ে অরিন সাফিনের হাত ধরে কিছুক্ষণ হাঁটলো। সন্ধ্যার আজান দেওয়ার আগে সাফিন অরিনকে নিয়ে নিচে চলে আসলো। মোহনা ইসলাম ও সাফিনের মা আগেই চলে এসেছিল। সাফিন ওয়াশরুম থেকে বের হতেই দেখে অরিন হাতে ফোন নিয়ে এক মনে তাকিয়ে আছে। অরিনের পর মনোভাব বুঝে সাফিন তার পাশে এসে বলে, বৃথা চেষ্টা করছো, ভাবি ফোন ধরবে না। যদি ধরার হলে আরো অনেক আগে ধরতো। সে মুভ অন করতে চাইছে। আমাদের সাথে যোগাযোগ রাখলে বারবার ভাইয়ের কথা মনে পড়বে, তাদের সন্তানের কথা মনে পড়বে। জানি ভাবির দিক দিয়ে সে ঠিক আছে, কিন্তু তবুও তার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করে। রিয়ার সাথে তাদের যোগাযোগ সেদিনের পরে বন্ধ হয়ে গেছে। তাকে ফোন দিলে পাওয়া যায় না। সাফিনের ও অরিনের বাবা একবার গিয়েছিল রিয়ার বাসায়, তবে তারা জানিয়েছে রিয়া বাড়ি নেই। এখন সত্যিটা তারাই ভালো বলতে পারবে। তবে মাসখানেক আগে রিয়ার বাবা ডিভোর্সের পেপার পাঠিয়েছিল আহমেদ বাড়ি। সেই পেপার এখনও সাইমনের রুমে পড়ে আছে। সাইমন সেই পেপারে এখনও সাইন করেনি। এরপর থেকে আহমেদ ভিরার কারো নাম্বার থেকে রিয়াকে পাওয়া যায়নি। অরিন অনেকবার কল দিয়েছে, কিন্তু তাদের নাম্বার তো রিয়ার ফোন থেকে ব্লক লিস্টে রাখা। আজ আবারও অরিন কল মেলালো। রিয়ার নাম্বারে আশ্চর্যজনকভাবে কল রিসিভ হলো। অরিন কানে নিয়ে বলে, রিয়া ভাবি। অরিনের কথায় সাফিন অবাক হয়ে উঠে বসলো। অরিন ভলিউম বাড়াতে শোনা যায়, হ্যালো অরিন, কেমন আছো? ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? ভালো। তুমি আমায় আপু বলে ডেকো কেমন? অরিন লজ্জিত হলো। তোমাকে এতদিন কল দিয়ে পাইনি, তোমাকে খুব মনে পড়ছিল। আসলে একটু ব্যস্ত ছিলাম। অরিন ও সাফিন জানে রিয়া মিথ্যা বলছে, তবে রিয়ার স্বাভাবিক কণ্ঠ শুনে অবাক হয়েছে। বাবা মা চাচা চাচি তাদের সাথে কথা বলবে। তারা তোমার কথা খুব বলে, তুমি যদি একটু কথা বলতে তাহলে খুশি হতো। রিয়া কিছু বলছে না দেখে অরিন বলে, শুনছো? দাও। অরিনকে নিয়ে সাফিন ড্রয়িং রুমে এসে সবাইকে ডাকলো। রিয়া তাদের ভিডিও কল দিল। অরিনের মা রিয়ার কথা শুনে খুশিতে কেঁদে কেঁদে কথা বলতে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা, নিজের খেয়াল রাখে কিনা, ঔষধ খায় কিনা, ইত্যাদি ইত্যাদি। অরিনের মায়ের পাশাপাশি সবাই খুব চতুরতার সাথে রিয়াকে এই সে জিজ্ঞেস করলো। হঠাৎ রিয়া বলল, সাইমন কোথায়? আর তোমরা কোথায় এসেছো? সাফিনের মা ইতস্ততভাবে অরিনের কথা বলে, যদি রিয়ার মন খারাপ হয়ে যায় এবং সাইমনের পুরো বিষয় এড়িয়ে গেলে রিয়া আবারও তার কথা জিজ্ঞেস করতে সাফিনের মা বলে, বন্ধুর বাড়িতে গিয়েছে। রিয়া বলল, থাকলে ভালো হতো, আমি তোদের কিছু কথা বলতে নিজেই কল দিতাম। তবে আজ অরিন দিয়ে দিল। অরিনের পাশে সাফিন বসেছিল, সে সহ সবাই আগ্রহ নিয়ে শোনে। সাফিনের মা বলল, কি কথা? আমার পরশুদিন নিউজিল্যান্ডের ফ্লাইট। মিতার দেওরের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কাল ঘরোয়াভাবে কাবিন করবে। যদিও বাবা মা বলেছিল তোমাদের না জানাতে, তবে আমার বিশ্বাস আছে তোমাদের উপরে। তোমরা অবশ্যই আমার ভালো চাইবে। সাফিনের মা মুখ ফসকে বলল, সাইমন? রিয়া স্বাভাবিক স্বরে বলল, আমি তো ডিভোর্স পেপারে সাইন করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ অরিন, শুনছো? সবাই রিয়ার কথায় বাকরুদ্ধ হয়ে পড়ে। অরিন সাফিনের পাশেই ছিল। সাফির মায়ের হাত থেকে ফোন নিয়ে অরিনের সামনে ধরতে রিয়া হেসে বলে, আল্লাহ তোমাকে তোমার বেবিকে সুস্থ রাখুক। আমি চাই তোমার ফুটফুটে একটা ছেলে হোক। তোমার আর সাফিন ভাইয়ের দাম্পত্য জীবন সব সময় অটুট থাকুক, রাখি কেমন? অরিন হাসার চেষ্টা করে, তবে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে বলে, তুমিও ভালো থেকো রিয়া আপু, মাঝে মধ্যে যোগাযোগ রেখো, ভুলে যেও না। ভুলবো না। রিয়া ফোন কাটতেই সবাই কিছুক্ষণ মেরে বসে থাকে। তবে সাফিনের মা নিজের ছেলের জীবন নিয়ে হাহাকার করতে থাকে। অরিনকে জড়িয়ে ধরে শুয়ে আছে সাফিন। কাল অরিনের ডেলিভারির ডেট, তবে এখন আর ভয় করছে না অরিনের। সাফিন চোখ পিটপিট করছে, হালকা নড়াচড়া করায় অরিন বলে, কি হলো, ঘুম আসছে না? সাফিন অরিনের হাত টেনে নিজের বুকের বাঁ পাশে রাখতে অরিন চমকে যায়। সাফিনের হৃদস্পন্দন তীব্র গতিতে ধুকফুক করছে। অরিন কিছু না বলে সাফিনকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে শান্ত করতে বলে, ভয়ের কিচ্ছু নেই, ভয় পাবেন না। দেখবেন কাল আমাদের ছোট্ট সোনা সুস্থ হয়ে আমাদের কোলে আসবে।
আমারও কিচ্ছু হবে না। আরও নানান কথা বলে সাফিনের মনকে সান্ত্বনা দিতে মনে মনে বলে, যেখানে সান্ত্বনা পাওয়ার কথা আমার, সেখানে উল্টো তাকে সান্ত্বনা দিতে হচ্ছে। 25শে জুন 2024 সকাল 11টা 30 মিনিটে ভূমিষ্ঠ হয় অবন্তিকা আহমেদ অরিনজ সাফিন আহমেদের ছেলে সাফওয়ান আহমেদ আয়ান। তার কান্না যেন ছুঁয়ে যায় আশেপাশের প্রতিটি হৃদয়। তার চিৎকারে ভরে ওঠে হাসপাতালের কক্ষ, সবাই খুশিতে আটখানা। নার্স বাচ্চা নিয়ে বের হয়ে সাফিনের হাতে বাচ্চাটি দিতে সাফিনের সর্বাঙ্গ কেঁপে ওঠে। বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে ছোট্ট তুলতুলে নরম শরীরটার দিকে। এই ছোট্ট প্রাণটা তার বউয়ের পেটে বউটাকে জ্বালিয়েছে, ভাবা যায় কি? সে অপলক চেয়ে থাকলো বাচ্চার দিকে। ধীরে ধীরে সবাই নিল। সাফিন কেবিনে ঢুকে অয়নের কপালে গাঢ় চুমু খেলো, এরপর ঠোঁটে। অনেক ধন্যবাদ অরি, আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। সাফিনের বাবা ডাকলো সাফিনকে বাচ্চার কানে আজান দিতে, কিন্তু সাফিন নাকচ করে বলল, অয়নের জ্ঞান আসলে সে তার সামনে সাফওয়ানের কানে আজান দেবে। অয়নের জ্ঞান ফেরার পর সাফিন তার সামনে সাফওয়ানের কানে আজান দিয়েছে। অরিন তার দুজন প্রিয় মানুষের দিকে নিষ্পলক মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে শুধু। দুপুরের দিকে সাইমন হাসপাতালে এলো। তাকে দেখে সবাই অবাক হলেও কিছু বলল না। সাইমন সাফওয়ানকে কোলে নিতে চায়, তখন সাফওয়ান অরিনের মায়ের কোলে। মোহনা ইসলাম দ্বিধায় পড়ে যায়। তার দ্বিধার দেখে সাইমন হেসে বলে, চিন্তা করো না চাচি, ওর কোনো ক্ষতি করব না, অত পাষাণ নই আমি। অয়নের মা তবুও তাকালো সাফিনের দিকে। সাফিন ইশারা করতে সে সাইমনের কোলে সাফওয়ানকে দিয়ে দিল। তখন সাফওয়ান গভীর ঘুমে, মাঝে মধ্যে ঘুমের মাঝে ঠোঁট নাড়িয়ে হাসছে। সাইমন তার দিকে চেয়ে কপালে চুমু খেয়ে বলে, তোর ভাইয়ের নামে রায়মন রেখেছিলাম, কিন্তু ও তো এসেও এলো না, তাই আজ থেকে তোকেই রায়মন বলে ডাকবো। সাফিনের মা বলল, রিয়ার আজ বিয়ে। সাইমন প্রথমে ভুল শুনলো, ভেবে বলে, কি বললে? রিয়ার বিয়ে আজ? সাইমন অবাক হয়ে তাকিয়ে থাকে। সাফিন খেয়াল করে সাইমনের শরীর কাঁপছে। সে তাড়াহুড়ো করে এসে সাফওয়ানকে কোল থেকে নিয়ে নেয়। সাফিনের বাবা সবে মাত্র ঢুকলো। সাইমন চেঁচিয়ে বলে, এ কি শুনছি বাবা, রিয়ার বিয়ে মানে? আমি ওকে ডিভোর্স এখনো দেইনি। সাফিন নার্স ডাকে। নার্স সহ অরিনের মা সাফওয়ানকে নিয়ে সেখান থেকে চলে গেল। সাফিনের বাবা স্বাভাবিক স্বরে বলে, তোমাকে পেপার দেয়া হয়েছে, তো তুমি সাইন করলে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তুমি কি ভেবেছো তোমার জন্য মেয়েটা কেঁদে কুটে ভাসাবে? তোমার মতো জানোয়ারের জন্য সে এখনো অপেক্ষা করবে? ও বিয়ে করতে পারে না? সাফিনের বাবা এবার রেগে বলল, কেন পারবে না? তুমি আপত্তি করার কে? এতদিন খোঁজ নিয়েছো? একবারও রিয়ার কাছে গিয়েছো ক্ষমা চাইতে? এত প্রশ্নের উত্তর নেই সাইমনের কাছে। সে জানে সে ভুল, তবু রিয়ার বিয়ে সে মানতে পারছে না। মন কেমন আনচান করছে তা বলে বোঝাতে পারবে না। সে কিছুতে রিয়ার বিয়ে মানবে না, কিছুতেই না। সাফিন বলে, আমি জানি তুমি অনুতপ্ত, আর সেই অনুতপ্ততা তোমার ইগোর নিচে চাপা পড়ে গেছে। তুমি ছেলে হয়ে কেন ক্ষমা চাইবে? ভাবি কেন নিজে থেকে আহমেদ ভিলায় আসলো না? তোমার এই ইগোটিক প্রশ্নের কারণে আজ তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। কোনো সম্পর্ক শেষ হয়নি, ডিভোর্স হয়নি আমাদের। এই বিয়ে আমি মানি না। আমি এখনো ওর স্বামী, আমি ওকে ডিভোর্স দেইনি। সাফিনের বাবা বলল, এত বড় দুর্ঘটনার পর স্বামীর দায়িত্ব পালন করতে একবারের জন্য মেয়েটাকে দেখতে চাওনি? মেয়েটার নিকট ভরসার হাত বাড়াওনি? এরপরেও নিজেকে স্বামীর পরিচয় দিতে লজ্জা করে না? সাইমন ছুটে এসে সাফিনের বাবার পা জড়িয়ে ধরে বলে, বাবা এই বিয়ে আটকাও, চলো আমার সাথে, দয়া করো, এই বিয়ে হতে দিও না। সাফিনের মা বলে, যা হওয়ার হয়ে গেছে, কিচ্ছু ঠিক হবে না। ওইখানে গেলে রিয়া অসম্মানিত হবে, ঝামেলা পাকিও না। সাফিনের বাবা বলে, রিয়ার বিয়ে আটকিয়ে কি করবে তুমি? মাপ চাইবো, দরকার হলে ওর পা ধরবো, ওকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার কি মনে হয় ও আসবে? হ্যাঁ বাবা, ও আসবে, ও আমায় ভালোবাসে। আমি বললে ও আসতে বাধ্য। অয়নের বাবা বলল, রিয়া আমাদের ভরসা করে জানিয়েছিল। এখন সেখানে মিতার শ্বশুরবাড়ির লোকজন এসে পড়েছে। বিয়ে আটকালে মিতা ও রিয়া দুজনে ঝামেলায় পড়বে। আমার মনে হয় না রিয়া সাইমনের কথা শুনবে, আর রিয়ার পরিবারের তো প্রশ্নই আসে না। কাউকে কিছু করতে না দেখে সাইমন দাঁড়িয়ে বলল, তোমরা কেউ আমার সাহায্য করবে না তাই তো? আমি নিজে একাই যাচ্ছি, কারোর প্রয়োজন নেই, বলে ছুট লাগালো। সাফিন তার পেছনে যেতে নিলে সাফিনের বাবা আটকে দিয়ে ইশারায় না বলে। বাবু কাঁদছে প্রচুর, গলা ফাটিয়ে কাঁদতে দেখে সাফিন অস্থির হয়ে উঠল। বাবুর খিদে পেয়েছে। সাফিনের বাবা ও চাচা বের হয়ে গেল। তাদের বের হতে দেখে সাফিন নিজেও বের হলো। অরিন বাবুকে খাইয়ে শান্ত করলো। সাফিন আসতেই সাফিনের মা ও চাচি বেরিয়ে গেল। রিয়াদের বাড়ির সামনে এসে বড় বড় শ্বাস ফেলে সাইমন। তাকে দেখে দারোয়ান চিনে ফেলে। সে ঢুকতে চাইলে বলে, বাড়িতে কেউ নেই সাপ? নেই মানে? রিয়া কোথায়? তার তো বিয়ে হয়ে গেছে, এখন সে শ্বশুর বাড়িতে আছে। সাইমনের মাথায় যেন বজ্র নিক্ষেপ হলো। সে দেরি করে ফেলেছে, খুব দেরি করে ফেলেছে, হারিয়ে ফেললো রিয়াকে। নিজেকে নিজের দোষী মনে হচ্ছে। সে আগে কেন বুঝলো না? আগে কেন সব ঠিক করলো না? মাপ চাইলো না কেন? তবু সে রিয়ার সাথে দেখা করবে শেষবারের মতো। ঠিকানা বলো। দারোয়ান বেফাঁসে ফেঁসে যায়। ঠিকানা বললে সেখানে গিয়ে যদি ঝামেলা পাকায়, সাইমন সেখানে গেলে ঝামেলা হবে নিশ্চিত। সে বলল না। সাইমন বারবার বোঝাতে চাইলো, রিকোয়েস্ট করলো,
টাকার লোভ দেখালো, কিন্তু দারোয়ান সিদ্ধান্তে অটুট, সে বলবে না। সাইমন রেগে মারতে আসলো, দারোয়ান পাল্টা তেড়ে আসে, আশেপাশের লোক জড়ো করার হুমকি দেয়। সেখানে দাপট দেখিয়ে লাভ নেই সাইমনের শক্তি ফুরিয়ে এলো। সে টলছে এক প্রকার, নিজেকে আজ সবচেয়ে অসহায় লাগছে। সে একাকী রাস্তায় হাঁটতে লাগলো, গন্তব্যহীন পথে সে আজ একা। তার নিজেকে বড্ড একা লাগছে, তার পাশে কেউ নেই। টালমাটাল হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝে এসে পড়ল। আশেপাশে কিছু মানুষ চেঁচাচ্ছে। সে শুনতে পাচ্ছে, কিন্তু তাদের দিকে তাকানোর বল নেই, আর না সে স্পষ্ট শুনতে পাচ্ছে কিচ্ছু। সে নিজের আপন মনে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পেছন থেকে আচানক এক ধাক্কা, সে ধাক্কায় ভেসে উঠে ধপ করে রাস্তায় পড়ে গেল। চোখ অন্ধকার হয়ে আসার পূর্বে দুই হাত ও পা পিষে যাওয়ার যন্ত্রণা অনুভব করতে পারল। তারপর সব শেষ। গোটা জাহান অন্ধকার হয়ে গেল। সাফওয়ানের ঘুমের মাঝে হঠাৎ চিৎকার করে কেঁদে দিল। অরিন সাফিনের বুকে মাথা রেখে গল্প করছিল, হঠাৎ কান্না সরে আসলো। অরিন তাকে ফিডিং করাতে চাইলেও সে খেলো না। কান্না যেন বেড়েই চলেছে। সাফিন তাকে কোলে নিয়ে হাঁটতে থাকলো, তবুও কান্না কমছে না। হাঁটতে হাঁটতে জানালার কাছে এসে দাঁড়াতেই দেখে তুমুল বৃষ্টি। অরিন সাফিনকে ডেকে বলল, নিয়ে আসুন দেখি, আবারও চেষ্টা করি খায় কিনা। সাফিন নিয়ে আসলো সাফওয়ানকে। এবারও কান্না থামায় না সাফওয়ান। সাফিনের মন খচখচ করতে থাকে। সে জানালার দিকে তাকিয়ে দেখে এই কান্না কেমন অদ্ভুত ভীত অনুভূতি দিচ্ছে তাদের। রিয়া ভারী লেহেঙ্গা দুই হাতে আগলে বারান্দায় এসে দাঁড়ালো। চেহারা এখনো মেকআপ ও অলংকার। সে বৃষ্টিতে নিজের হাত ছুঁয়ে বলে, আমার বিয়ের কথা শুনেও একবারও আসলে না সাইমন। আমি কাল নির্ঘুম রাত জেগেছি শেষবারের মতো তোমার অপেক্ষায়। ভেবেছি তুমি আমার মেসেজ দেখে ছুটে আসবে আমার কাছে, হয়তো মাপ চেয়ে আমায় ফিরিয়ে নেবে। তুমি তবুও এলে না। কবুল বলার আগ মুহূর্ত সদর দরজায় তাকিয়েছিলাম তোমার আসার অপেক্ষায়। এই বুঝি তুমি এসে বলবে এই বিয়ে হবে না। এরপর সব শেষ করে দিলে। ডিভোর্স পেপারেও তো সই করে দিয়েছো। করবে নাই বা কেন? ভালোই তো বাসো না আমায়। যে লোকটিকে বিয়ে করছিস সেও ঠিক আমার মতোই হতভাগা। তোমাকে তো আমি একবার হলেও পেয়েছি। লোকটা তার ভালোবাসার মানুষকে পাওয়ার আগে হারিয়ে ফেললো। সেই মেয়েটির মৃত্যুর পর আর বিয়ে করতে চায়নি, তবুও পারিবারিক চাপে 5 বছর পর আবার বিয়ে করলো। আমার আর কোনো অনুভূতি নেই। জানি না তার সাথে আবারও সংসার নামক জীবনের সুখে থাকবো কিনা। তবে আমার একটা আফসোস থেকে যাবে, আমি এক ভুল মানুষকে ভালোবেসে বেঁচেও মরে গেলাম। রিয়া হাত বাড়াতেই বৃষ্টির পানি টুপটাপ করে তার হাতে এসে পড়ছে। অপরদিকে সাইমনের হাতে রক্ত গড়িয়ে পড়ছে। বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো।